সবাইকে পয়লা বৈশাখ উদযাপনের আহ্বান প্রধান উপদেষ্টার। হানাহানি নয়, সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত, বললেন সেনাপ্রধান। আজ চৈত্র সংক্রান্তি, বর্ষবরণ ঘিরে নাশকতার সংজ্ঞা নেই, নিরাপত্তা জোরদার। ফ্যাসিবাদের মুখাকৃতিতে আগুন দেয়া যুবক শনাক্ত, যে কোনো সময় গ্রেফতার। প্লট দুর্নীতির 3 মামলায় শেখ হাসিনা, রেহানা ও টিউলিপ সিদ্দিক সহ 53 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। মডেল মেঘনা আলমের গ্রেফতার প্রক্রিয়া সঠিক হয়নি, ব্যবস্থা নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জানালেন আইন উপদেষ্টা। আসিয়া ধর্ষণ মামলার চার্জশিট প্রস্তুত। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, পয়লা বৈশাখ বাংলাদেশের মানুষের সম্প্রীতির অন্যতম প্রতীক। তাই প্রত্যেককে নিজ নিজ উপায়ে নিজেদের রীতি অনুযায়ী সর্বজনীন উৎসবে অংশ নিতে আহ্বান জানান তিনি। রাজধানীর বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবন উদ্বোধন করে সবাইকে বাংলা নববর্ষের অগ্রিম শুভেচ্ছাও জানান প্রধান উপদেষ্টা। এদিকে সেনাপ্রধান আশ্বস্ত করেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে যা করার দরকার তাই করবে সেনাবাহিনী। আরও জানাচ্ছেন সৈয়দ আব্দুল মুহিত। রাজধানীর বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে উদ্বোধন হলো সম্প্রীতি ভবনের। এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন এ অনুষ্ঠানের আয়োজন করে। বাংলাদেশের সম্প্রীতি ও মানবতার ঐতিহ্যকে ধারণ করে জাতীয় ও আন্তর্জাতিকভাবে গৌরবময় ভূমিকা রাখবে সম্প্রীতি ভবনটি। বৌদ্ধ সম্প্রদায়ের সাথে মত বিনিময় অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, নানা মত, ধর্ম, রীতিনীতির মধ্যে দেশের সবাই এক পরিবারের সদস্য। নানা মত, ধর্ম, রীতিনীতির মধ্যেও আমরা সবাই এক পরিবারের সদস্য। এদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড় ও সমতলের বিভিন্ন সম্প্রদায় ও জনগোষ্ঠী সব মিলিয়ে এদেশের মানুষের বিচিত্র ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য। আগামীকাল পহেলা বৈশাখ আমাদের এই সম্প্রীতির অন্যতম প্রতীক। প্রত্যেকে নিজ নিজ উপায়ে নিজেদের রীতি অনুযায়ী আগামীকালকে উদযাপন করব। আমরা সবাই সার্বজনীন এই উৎসবে অংশ নেব। তিনি বলেন, আন্তর্জাতিক বৌদ্ধ বিহার বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যতম নিদর্শন। প্রতিষ্ঠার পর থেকে এটি বৌদ্ধ ধর্মাবলম্বী সহ বাংলাদেশের জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের সম্প্রীতি ভবন বাংলাদেশের সম্প্রীতি ও মানবতার ঐতিহ্যকে ধারণ করে জাতীয় ও আন্তর্জাতিকভাবে গৌরবময় ভূমিকা রাখবে, এই আমার প্রত্যাশা। অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, মতভেদ থাকলেও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখতে হবে। গৌতম বুদ্ধের বাণীর এখন এই বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা শান্তির দেশ চাই, শৃঙ্খলার দেশ চাই। আমরা এখানে হানাহানি, বিদ্বেষ চাই না। সবার সমস্ত বিভিন্ন মত থাকতে পারে, কিন্তু অবশেষে আমরা সবাই সবাইকে যেন শ্রদ্ধা করি। সমগ্র দেশে এই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য যা কিছু করতে হয় সেটা আমরা করতে সবসময় সদা প্রস্তুত থাকব। পার্বত্য চট্টগ্রামের শান্তি প্রতিষ্ঠায় সবকিছু করতে সেনাবাহিনী প্রস্তুত বলেও জানান সেনাপ্রধান। চিটাগং হিল ট্র্যাক্টসে পার্বত্য চট্টগ্রামে যেন শান্তি বিরাজ করে, তার জন্য যা কিছু করতে হয় আমরা করতে রাজি আছি। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ কাল উদযাপনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বর্ষবরণের অনুষ্ঠানে কোনো ঝুঁকি না থাকলেও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিরাপত্তার স্বার্থে নির্দিষ্ট সময়ের মধ্যে সকল অনুষ্ঠান শেষ করার কথা জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী। জানান, চারুকলায় ফ্যাসিবাদের মুখাকৃতিতে আগুন দেয়া যুবককে শনাক্ত করা হয়েছে। আর র্যাবের মহাপরিচালক একেএম শহীদুর রহমান জানান, বর্ষবরণকে ঘিরে কেউ যেন অপপ্রচার চালাতে না পারে সেই জন্য সাইবার নজরদারি বাড়ানো হয়েছে। এসএম ফয়জের রিপোর্টে বিস্তারিত। বাংলা নববর্ষ বরণে প্রস্তুত রমনার বটমূল। ছায়ানটের তদারকিতে চলছে বর্ষবরণ অনুষ্ঠানের শেষ মুহূর্তের মহড়া। এমন সময় বোমা বিস্ফোরণ। তাৎক্ষণিক পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণ করবে আইনশৃঙ্খলা বাহিনী তা যাচাইয়ে পুলিশের এমন মহড়া, যা পরিদর্শন করেন ডিএমপি কমিশনার। সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের সমন্বয়ে বর্ষবরণের নিরাপত্তা সাজানো হয়েছে। নিরাপত্তায় কোনো ঘাটতি নেই বলেও দাবি তার। আমরা 18,000 নিরাপত্তা কর্মী, পুলিশ অফিসার নিয়োগ করতেছি। সাথে র্যাব আছে, বাংলাদেশ আর্মি আছে, এটিইউ আছে,
এবং অন্যান্য গোয়েন্দা সংস্থাও আমাদেরকে সাহায্য করতেছে। এখন পর্যন্ত কোথাও থেকে কোনো এরকম কোনো ঝুঁকির কথা আমাদেরকে জানানো হয় নাই। ইফটিজিং, ছিনতাই, অপহরণ প্রতিরোধে সাদা পোশাকে পুলিশ দল মোতায়েন থাকবে। রণপার শরদী উদ্যানের অভ্যন্তরে লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার স্থাপন করা হয়েছে, সেখানে মাইকিং ব্যবস্থা থাকবে। গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও সাইবার পেট্রোল সহ নববর্ষ কেন্দ্রিক অপপ্রচার রোধে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো অপতর্কতা মর্টিন করা হচ্ছে। ডিএমপি কমিশনার জানান, চারুকলায় ফ্যাসিবাদের মোটিভে আগুন দেওয়া যুবককে শনাক্ত করা হয়েছে, যে কোনো মুহূর্তে তাকে গ্রেপ্তার করা হবে। এইটুকু আমি আপনাদেরকে বলতেছি, আমরা অত্যন্ত ক্লোজ, খুব নিকটে পৌঁছে গেছি এই মামলাটি ডিটেকশনের ক্ষেত্রে, এবং আমরা আশা করতেছি যে শোভাযাত্রার আগামীকাল 9টার আগেই আমরা একটা সন্তোষজনক পর্যায়ে মামলাটা ডিটেকশনের ক্ষেত্রে চলে যাব, এবং সম্ভব যদি হয় এই বাই দিস টাইম আমরা এই দুর্বৃত্তদের অ্যারেস্ট করতেও সক্ষম হব ইনশাআল্লাহ। পুলিশের পর রমনা বটমূল পরিদর্শন করেন র্যাব মহাপরিচালক। বিভিন্ন প্রস্তুতি দেখে গণমাধ্যমকে জানান, গুজব ঠেকাতে সাইবার মনিটরিং টিম কাজ করছে। আমরা সাইবার ওয়ার্ল্ডেও মনিটরিং করতেছি, যাতে এই সাইবার ওয়ার্ল্ডেও কেউ যাতে এই অনুষ্ঠানের বিষয়ে কোনো প্রকার অপপ্রচার চালাতে না পারে। এছাড়া এই অনুষ্ঠানে ব্যাপক জনসমাগম হয়। সাধারণ মানুষের নিরাপত্তার পাশাপাশি মা, বোন এবং শিশু এবং যারা বয়স্ক তাদের নিরাপত্তা দিকেও আমরা বিশেষভাবে নজর রাখব। ঢাকাসহ সারা বাংলাদেশে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। আমাদের মোটরসাইকেল পেট্রোল, গাড়ি পেট্রোল, চেকপোস্ট, অবজারভেশন টাওয়ার এবং আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। এদিকে ফ্যাসিবাদের দোষরদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। আওয়ামী লীগ সরকার এইটা বজায় রাখছে যে তার পরীক্ষিত দালালদের দিয়ে যে এখান থেকে যেন কখনোই সরকার বিরোধী কোনো কিছু আমরা করতে না পারি। কিন্তু সরকার বিরোধী কোনো কিছু না করা দায় যদি বর্তাতে হয়, তাহলে এটা বাংলাদেশের সকল প্রতিষ্ঠান সকল কিছুর উপরেই যাবে, আদালতেও যাবে। অন্যদিকে বাংলা নতুন বছরের মূল আয়োজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আনন্দ শোভাযাত্রার প্রস্তুতিও শেষ পর্যায়ে। শোভাযাত্রার আগ পর্যন্ত চলবে রং তুলির কাজ। সবকিছু ঠিক থাকলে সোমবার সকাল 9টার আগেই শুরু হবে এবছরের আনন্দ শোভাযাত্রা। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। প্লট দুর্নীতির আলাদা 3 মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা এবং রেহানার 2 মেয়ে টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিক সহ 53 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। রবিবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত দুর্নীতি দমন কমিশনের দেয়া চার্জশিট আমলে নিয়ে এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন। সেই সঙ্গে এই সংক্রান্ত প্রতিবেদনের জন্য 27 এপ্রিল তারিখ নির্ধারণ করে দেয় আদালত। গত বৃহস্পতিবার শেখ হাসিনা, তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল একই আদালত। অনিয়মের মাধ্যমে পূর্বাঞ্চলে 60 কাঠা প্লট বরাদ্দ নেওয়ার প্রমাণ পাওয়ায় শেখ হাসিনা, শেখ রেহানার পরিবারের সদস্য সহ সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিন এবং জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের 14 কর্মকর্তার বিরুদ্ধে আলাদা 8টি অভিযোগপত্র দাখিল করে দুদক। গত 12, 13, 14 জানুয়ারি তাদের বিরুদ্ধে মামলাগুলো দায়ের করা হয়। আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বলেছেন, মডেল মেঘনা আলমের ব্যাপারে বিভিন্ন মানবাধিকার সংস্থার বক্তব্য বিশ্লেষণ করা হচ্ছে। গ্রেফতারের প্রক্রিয়া সঠিক হয়নি, তবে তার বিরুদ্ধে অপরাধের যথেষ্ট প্রমাণ রয়েছে। সচিবালয়ের সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। আইন উপদেষ্টা আরও বলেন, নিবর্তনমূলক আইনের ক্ষেত্রে সংস্কার কমিশনের সুপারিশ দেখা হবে। বাংলাদেশ ব্যাংকের অর্থ পাচার নিয়ে করা রিভিউ কমিটির বৈঠক হয়েছে। তিনি জানান, $2 বিলিয়ন লুট করার পরিকল্পনা করেছিল আগের সরকার। সেখানে $88 কোটি চুরির তথ্য পাওয়ার কথা জানান তিনি। এর মধ্যে $66 কোটি এখনও ফেরত আনা সম্ভব হয়নি। ফরাসুদ্দিনের তদন্ত প্রতিবেদনে যাদের নাম এসেছে তাদের ব্যাপারে কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান আসিফ নজরুল। আইন উপদেষ্টা আরও জানান, গত 16 বছরে দায়ের করা 7184টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। আসিয়া ধর্ষণ মামলার চার্জশিট তৈরি হয়েছে বলেও জানান। এটি জমা হলে 90 দিনের মধ্যে বিচার সম্ভব হবে। অপরাধের প্রেক্ষিতে যথাযথভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা গ্রহণ করবে। আপনারা জানেন যে বাংলাদেশ ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ
প্রায় $88 মিলিয়ন, রাইট? স্ক্যামের মাধ্যমে এখান থেকে হ্যাকিং বলা হয়, স্ক্যাম বলা হয়, চুরি বলা হয়, বাংলাদেশ ব্যাংক থেকে লুট করা হয়েছিল। অত্যন্ত গুরুতর এবং জঘন্য একটা ফিনান্সিয়াল ক্রাইম এবং বাংলাদেশ বিরোধী অনেক বড় ষড়যন্ত্র। কিন্তু এটার তদন্ত করতে গিয়ে তৎকালীন সরকারের আমলে সীমাহীন গাফলতি করা হয়েছে। সিআইডিকে নির্দেশ দেওয়া হয়েছিল, সুনির্দিষ্টভাবে নির্দেশ দেওয়া হয়েছিল সিআইডি থেকে আমরা যেটা জানেছি যে বাংলাদেশ ব্যাংকের যারা এটার সাথে ইনভলভ আছে তাদের নাম যেন অভিযোগপত্রে না দেওয়া হয়, এই ধরনের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল তাদেরকে। কর্পোরেট কর ও আয়কর আর কমানোর সুযোগ নেই বলে মন্তব্য করেছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। তিনি বলেন, কর বেশি কমালে সরকারের রাজস্ব আদায় কমে যাবে, তাতে দেশ চালানো কঠিন হবে। সে বাস্তবতায় কর বেশি কমানো যাবে না, তবে চেষ্টা থাকবে। ঢাকা চেম্বার অব কমার্সের ডিসিসিআই এর আয়োজনে 2025-26 অর্থ বছরের প্রাক বাজেট আলোচনা সভায় এসব কথা বলেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। তিনি বলেন, ব্যবসায়ীরা যেসব বাধার সম্মুখীন হচ্ছেন সেগুলো নিরসনে চেষ্টা করা হচ্ছে। দীর্ঘদিন যেসব খাত কর ছাড় পাচ্ছে তাদেরও অন্যদের মতো সমান কর দিতে হবে, বৈষম্য থাকবে না। এছাড়া কিছু কিছু খাতে কাস্টমস শুল্ক বেশি, সেই হার যৌক্তিকীকরণের চেষ্টা করা হবে। এনবিআর চেয়ারম্যান আরও বলেন, আগামী বছর থেকে কর্পোরেট কর রিটার্ন অনলাইনে দেয়া যাবে। যে করদাতারা আইন কানুন মেনে চলেন তাদের কাঁচামাল আমদানিতে গ্রিন চ্যানেল ব্যবহারের সুবিধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান ও ব্যবসায়ী নেতা আব্দুল আওয়াল মিন্টু বলেন, ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে সহায়তা করবে এমন বাজেট হওয়া দরকার। ব্যবসায়ীদের পক্ষ থেকে সরকারকে মিথ্যা তথ্য দেয়া বন্ধ করতে হবে, যারা ট্যাক্স দেয় তাদের হয়রানি বন্ধ করতে হবে বলে মন্তব্য করেন তিনি। আগামী 2 জুন জারি হবে 2025-26 অর্থ বছরের বাজেট অধ্যাদেশ। বাজেট প্রণয়ন পথরেখায় এই সময় নির্ধারণ করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। সংসদ না থাকায় আগামী অর্থ বছরের বাজেট অধ্যাদেশ আকারে জারি করা হবে। ওই দিনই অনুষ্ঠিত হবে বাজেটোত্তর সংবাদ সম্মেলন। অধ্যাদেশ জারির দিনই ভ্যাট ও শুল্ক সংক্রান্ত কিছু ধারা কার্যকর হবে, আর বাকি বাজেট কার্যকর হবে 1 জুলাই থেকে। সংসদ না থাকায় এবার বাজেট অধ্যাদেশের উপর কোনো শুনানি হবে না। কর্মকর্তারা জানান, বাজেট অধ্যাদেশের খসড়া প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হবে 21 মে এবং পরদিন রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। কর্মকর্তারা আরও জানান, সংসদ না থাকায় এবার টেলিভিশনে বাজেট বক্তৃতা পাঠ করবেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। স্মার্টফোন, কম্পিউটার সহ অন্যান্য ইলেকট্রনিক্স পণ্য নতুন শুল্কের বাইরে রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে ইলেকট্রনিক পণ্যে নতুন শুল্ক কার্যকর না করার বিষয়টি জানায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সংস্থা কাস্টমস অ্যান্ড বর্ডার পেট্রোল। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বের অধিকাংশ দেশের উপর ট্রাম্পের আরোপিত 10% শুল্ক ইলেকট্রনিক পণ্যের ক্ষেত্রে কার্যকর করা হবে না। এছাড়া চীনের উপর 145% শুল্ক আরোপ করা হলেও দেশটি থেকে আমদানি করা ইলেকট্রনিক পণ্যেও ট্রাম্পের নতুন শুল্ক কার্যকর হবে না। এসব ইলেকট্রনিক পণ্যের মধ্যে স্মার্টফোন, কম্পিউটার ছাড়াও রয়েছে সেমিকন্ডাক্টর, সোলার সেল, মেমোরি কার্ড। বিশ্লেষকরা বলছেন, আমদানি করা পণ্যে কয়েক গুণ দাম বেড়ে যাওয়ার আতঙ্কে যুক্তরাষ্ট্রে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানিগুলোর অনেকে চীন সহ বিশ্বের বিভিন্ন দেশে তাদের কারখানা তৈরি করেছে। সেখান থেকে পণ্য আমদানি করতে গেলে এই শুল্কের ফাঁদে পড়তে পারে কোম্পানিগুলো। নারী বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। লাহোরে বাংলাদেশ সময় বিকেল 3টায় শুরু হবে ম্যাচটি। অল্পের জন্য সরাসরি ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ হাতছাড়া করেছে টাইগ্রেসরা। খেলতে হচ্ছে বাছাই পর্ব। নিগার সুলতানা জ্যোতির দল শুরুটা করেছে দুর্দান্ত। নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে পেয়েছে 178 রানের বিশাল জয়, যা নারী ওয়ানডে ম্যাচে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় জয়। সে ম্যাচে 80 বলে সেঞ্চুরি করে টাইগ্রেসদের পক্ষে দ্রুততম সেঞ্চুরি আদায় করেছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বোলিংয়ে এক ইনিংসে ফাইমা ও জান্নাতুল ফেরদৌস পেয়েছেন 5টি করে উইকেট, যা নারী ওয়ানডে ক্রিকেটের রেকর্ড। প্রতিপক্ষ আয়ারল্যান্ডের বিপক্ষেও জয়ের পাল্লা বাংলাদেশের দিকে ভারী। শেষ 5 ম্যাচের সবগুলোতে জয় বাংলাদেশের মেয়েদের। সংবাদ শেষ করব ক্রাউন সিমের শিরোনামগুলো আরও একবার জানিয়ে। সবাইকে পহেলা বৈশাখ উদযাপনের আহ্বান প্রধান উপদেষ্টার। হানাহানি নয়, সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত, বললেন সেনাপ্রধান। চৈত্র সংক্রান্তি আজ, বর্ষবরণ ঘিরে নাশকতার শঙ্কা নেই, নিরাপত্তা জোরদার। ফ্যাসিবাদের মুখাকৃতিতে আগুন দেওয়া যুবক শনাক্ত, যে কোনো সময় গ্রেফতার। প্লট দুর্নীতির 3 মামলায় শেখ হাসিনা, রেহানা ও টিউলিপ সিদ্দিক সহ 53 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি।
মডেল মেঘনা আলমের গ্রেফতার প্রক্রিয়া সঠিক হয়নি, ব্যবস্থা নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জানালেন আইন উপদেষ্টা। আসিয়া ধর্ষণ মামলার চার্জশিট প্রস্তুত। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, 3টায় থাকছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।